বর্ণালী কথিকায় আপনাদের সকলকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি পরিণীতার তৃতীয় পর্ব। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ, যাহার সহিত যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করিতে পারে। 2-4 দিনের আলাপে গিরিনের সহিত তাহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালোবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করিয়া রাখিয়াছিলেন। আপিস হইতে ফিরিতেই তাহার দিবা অবসান হইয়া যাইত। হাত মুখ ধুইয়া বলিতেন, ললিতে, চা তৈরি হলো মা? কালী, যা যা, তোর গিরিন মামাকে এইবার ডেকে আন। তারপর উভয়ের চা খাওয়া এবং তর্ক চলিতে থাকিত। ললিতা কোনো কোনো দিন মামার আড়ালে বসিয়া চুপ করিয়া শুনিত। সেদিন গিরিনের যুক্তিতর্ক শতমুখে উৎসারিত হইতে থাকিত। তর্কটা প্রায়ই আধুনিক সমাজের বিরুদ্ধেই হইত। সমাজের হৃদয়হীনতা, অসঙ্গত উপদ্রব এবং অত্যাচার, এ সমস্তই সত্য কথা। একে তো সমর্থন করিবার বাস্তবিক কিছু নাই, তাহাতে গুরুচরণের উৎপীড়িত অশান্ত হৃদয়ের সহিত গিরিনের কথাগুলো বড়ই খাপ খাইত। তিনি শেষকালে ঘাড় নাড়িয়া বলিতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর কার না করে নিজের মেয়েদের যথাসময়ে ভালো জায়গায় বিয়ে দিতে? কিন্তু দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়েই দেখো না কেন, বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। 2 দিন পরে ছেলে মেয়ের হাত ধরে পথে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন তো বলবেন না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও। কি বলো হে? গিরিন হয়তো চুপ করিয়া থাকিত। গুরুচরণ নিজেই বলিতেন, খুব সত্য কথা, এমন সমাজ থেকে জাত যাওয়াই মঙ্গল। খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড় লোকের জন্যে। ভালো তারাই থাক, আমাদের কাজ নাই, বলিয়া গুরুচরণ সহসা চুপ করিতেন। যুক্তিতর্কগুলো ললিতা শুধুই মন দিয়া শুনিত না, রাত্রে বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিত নিজের মনে বিচার করিয়া দেখিত। প্রতি কথাটি তাহার মনের উপর গভীরভাবে মুদ্রিত হইয়া উঠিতেছিল। সে মনে মনে বলিত, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। মামাকে সে অত্যন্ত ভালোবাসিত। সেই মামার সপক্ষে টানিয়া গিরিন যাহা কিছু বলিত, সমস্তই তাহার কাছে অভ্রান্ত সত্য বলিয়া মনে হইত। তাহার মামা বিশেষ করিয়া তাহারই জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠিতেছে, অন্নজল পরিত্যাগ করিতেছে। তাহার নির্বিরোধী দুঃখী মামা তাহাকে আশ্রয় দিয়াই এত ক্লেশ পাইতেছে। কিন্তু কেন? কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না। অথচ তফাৎ কিসের? গিরিনের এই সমস্ত কথার প্রতিধ্বনি সে তাহার ভাড়াতুরা হৃদয় হইতে বাইর করিয়া আরেকবার তন্ন তন্ন করিয়া আলোচনা করিতে করিতে ঘুমাইয়া পড়িত। তাহার মামার হইয়া মামার দুঃখ বুঝিয়া যে কেউ কথা কহিত, তাহাকে শ্রদ্ধা না করিয়া তাহার মতের সহিত মত না মিলাইয়া ললিতার অন্নপথ ছিল না। সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করিতে লাগিল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চা পানের সময়টির জন্য অপেক্ষা করিয়া থাকিত। পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত। গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডেকো। তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল। একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে গুরুচরণ বলিয়াছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই, ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল। আজ শনিবার, অন্য দিনের অপেক্ষা এই দিনটার সভা ভাঙিতে অধিক বিলম্ব হইল। চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন।
গিরিন সহজেই তাহার লক্ষ্য করিয়া প্রশ্ন করিল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। গুরুচরণ হুঁকাটা মুখ হইতে সরাইয়া বলিলেন, কেন? বেশ ভালোই তো। গিরিন সংকোচের সহিত বলিল, তাহলে অফিসে কি কিছু? না, তাও তো কিছু নয়, বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন। তাহার ভিতরের উদ্বেগ যে বাহিরে প্রকাশ পাইতেছিল তাহা এই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতে পারেন নাই। ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত, কিন্তু আজকাল দু একটা কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল। সে বলিল, হাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন, ও সেই কথা। হ্যাঁ মামা, ঠিক ধরেছিস বটে, আজ আমার সত্যিই মন ভালো নেই। ললিতা ও গিরিন উভয়ই তাহার মুখপানে চাহিয়া রহিল। গুরুচরণ বলিলেন, নবীনদা সমস্ত জেনে শুনে গোটাকতক শক্ত কথা পথের দ্বারাই শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না, তা আসল দূরে থাক। ব্যাপারটা ললিতা বুঝিয়েই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলো পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে, এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, তুমি ভেবো না মামা, সেসব পরে হবে। কিন্তু গুরুচরণ সেদিক দিয়েও গেলেন না, বরং বিষণ্ণভাবে হাসিয়া বলিলেন, পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে। কিন্তু বাইরের লোকে যে তোর দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতে। গিরিন জিজ্ঞাসা করিল, নবীনবাবু আজ কি বললেন? গিরিন যে সমস্ত কথাই জানে ললিতা তাহা জানিত না, তাই তাহার প্রশ্নটাকে অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল। গুরুচরণ খুলিয়া বলিলেন, নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময়ে গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে। গিরিন ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া মৃদুকণ্ঠে বলিল, একটা কথা আপনাকে বলি 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 করেও বলতে পারিনি, যদি কিছু মনে না করেন আজ তাহলে বলি। গুরুচরণ হাসিয়া উঠিলেন, বলিলেন, আমাকে কোনো কথা বলতে কেউ কখনো তো সংকোচ করে না গিরিন। কি কথা? গিরিন বলিল, দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ। তাই বলি, আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজেই আসে না, তার দরকারও হয় না। না হয় এই ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ উভয়ে আশ্চর্য হইয়া তার দিকে চাহিয়া রহিলেন। গিরিন অত্যন্ত সংকোচের সহিত বলিতে লাগিল, আমার এখন তো বিশেষ কোনো আবশ্যক নেই অর্থের, তাই যখন আপনার সুবিধা হবে ফিরিয়ে দিলেই চলবে। ওদের আবশ্যক, সেই জন্য বলছিলাম যদি। গুরুচরণ ধীরে ধীরে বলিলেন, সমস্ত টাকাটা তুমি দেবে? গিরিন মুখ নিচু করিয়া বলিল, বেশ তো, তাদের উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, ঠিক এই সময়ে আন্নাকালী ছুটিয়া আসিয়া পড়িল। শেষদি, জলদি, শেখরদা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে। বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন। ললিতা স্থির হইয়া রহিল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসিয়া বলিল, কই, উঠলে না শেষদি? আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে। তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না। সে শেষ পর্যন্ত শুনিতে যাইতে চায়, কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া ললিতার মাথায় একটা হাত দিয়া বলিলেন, তাহলে যা মা, দেরি করিস নে, তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে। অগত্যা ললিতাকে উঠিতে হইল, কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল, গিরীন্দ্র তাহা দেখিতে পাইল। মিনিট 10 পরে কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আরেকবার বাইরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল। গিরিন চলিয়া গিয়াছে। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া আছেন।
তাহার মুদিত চক্ষুর দুই পাশ বাহিয়া জল ঝরিতেছে। এই যে আনন্দাশ্রু, ললিতা তাহা বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙিয়া দিল না। যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল। অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল, তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভরে ছলছল করিতেছিল। কালী ছিল না। সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল। একাকী শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলিয়া তাহার জল ভারাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল। সে ৮-১০ দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল, কিন্তু এখন সে তাহা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল, ও কি, কাঁদছ নাকি? ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল। এই কয়দিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল। তাই সে কাছে সরিয়া আসিয়া দুই হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল, সত্যি কাঁদছ যে, হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলায় রাখিতে পারিল না। সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। নবীন রায় সমস্ত সুদ আসল করাক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন, বলি, টাকাটা দিল কে হে? গুরুচরণ নম্রভাবে কহিলেন, সেটা জিজ্ঞেস করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই। এটা আশাও করেন নাই, ইচ্ছাও করেন নাই। বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নতুন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তা এখন নিষেধ তো হবেই। ভায়া, দোষ তোমার নয়, দোষ আমার। দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন? গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন, সে কি কথা দাদা? আপনার টাকার ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করিতে পারি নাই। নবীন হাসিলেন। তিনি পাকা লোক। এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি সত্যি ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ করে দিতে না। না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমার বৌঠানের অসুখের জন্যে, আমার নিজের জন্যে কিছু নয়। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন, বন্ধক রাখিনি, সুদের কথাও কিছু হয়নি। নবীন বিশ্বাস করিলেন না। বলিলেন, বলো কি, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকম তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটি? ছেলেটিকে? গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রইলেন। যতটা বলিয়া ফেলিয়াছিলেন এতটাও তাহা বলা উচিত হয় নাই। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দিই ভায়া, তিনি যেই হন, এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাসাদে না ফেলেন। গুরুচরণ সে কথা আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টা কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বলিয়াছিলেন। যাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। রান্নাকালী ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তোরঙ্গ হতে মুখ তুলিয়া বলিল, কালী, তোর শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে ঠেবে এই সময়ে দিয়ে যাক। ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গে যাইত, এবারেও যাইবে তাহাই শেখর জানিত। কালী ঘাড় নাড়িয়া বলিল, এবার শেষ দিত যাবে না? কেন যাবে না? কালী কহিল, বাহ, কি করে যাবে? ফাল্গুন মাসে ওর বিয়ে হবে, বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে। শেখর নির্নিমেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। কালী বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলেছেন
যত টাকা লাগে ভালো পাত্তর চাই। বাবা আজও অফিসে যাবেন না, খেয়ে দেয়ে কোথায় ছেলে দেখতে যাবেন। গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল, এবং কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশায়ের কাছে বাঁধা ছিল তো, বাবা বলেছিলেন আর 2 মাস 3 মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষে করে বেড়াতে হতো। তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষদি বলছিল, আর আমাদের কোনো ভয় নেই। সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনই চাহিয়া রহিল। কালী জিজ্ঞাসা করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে কালী, তোর শেষদিকে একবার শিগগির ডেকে দে, বল আমি ডাকছি যে, ছুটে যা। কালী ছুটিয়া চলিয়া গেল। শেখর খোলা তোরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিল। কোন দ্রব্যে তাহার প্রয়োজন, কোন দ্রব্যে প্রয়োজন নাই, সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানালার ফাঁক দিয়া দেখিল, তাহার শেখরদা মেজের উপর একদৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয় পাইল। ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমাকে ডাকছিলে? হ্যাঁ, বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি। এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমার খরচের টাকা কড়ি ও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল, এবার সে কাজটা শেখরদা একা করিতেছে। খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়িল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরিয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল, সাবধানে থেকো, আর যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুইজনেই চুপ করিয়া রহিল। এবার ললিতা সঙ্গে যাইবে না, শেখর তাহা জানিতে পারিয়াছে, এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কহিল, আচ্ছা যাও এখন, আমাকে আবার এইগুলি গুছিয়ে নিতে হবে, বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করো গে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়, বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাইরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথা কোনো জবাব দিল না।